আসেন আমরা মধ্যযুগ শুরু করি কেমন। আদি কবি লুইপা তাকাবেন, আধুনিক কবি সরহপা তাকাবেন। দেখি আমার দুইটা প্রশ্নের উত্তর দিবেন। চর্যা থেকে দুইটা প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? দুইটা। আমি কোশ্চেনটা দিচ্ছি। আচ্ছা, সরাসরি মধ্যযুগে যাচ্ছি। দেখেন, মধ্যযুগের ক্ষেত্রে হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এটা আমরা গত ক্লাসে পড়ছি, 650 থেকে 1200। তারপর হচ্ছে 1201 থেকে 1800। আর হচ্ছে আপনার 1801 থেকে হচ্ছে বর্তমান পর্যন্ত। হ্যাঁ, তাহলে তিন ভাগে হচ্ছে মধ্যযুগকে আমরা কি করতেছি, ভাগ করে নিচ্ছি। ডক্টর, আমি বলেছি আপনার শহীদুল্লাহটা মনে রাখলে চলবে। তারপরেও দেখেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক হচ্ছে মধ্যযুগটাকে ভাগ করছেন এভাবে করে। তুর্কি যুগ হিসেবে উনি কনসিডার করছেন 1200 থেকে 1350। সুলতানি যুগ হিসেবে কনসিডার করছেন 1351 থেকে 1575। মোগল যুগ 1576 থেকে 1757 পর্যন্ত সময়টাকে। হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারেন। তবে শহীদুল্লাহ যেটা বলছে সেটা হচ্ছে পাঠান আমল, সেটা হচ্ছে 1201 থেকে 1576, এবং মোগল হচ্ছে 1577 থেকে 1800 পর্যন্ত। হ্যাঁ, এখানে এক বছর এদিক ওদিক হয় এর কারণে। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, আবার শ্রী চৈতন্যদেব, আমরা জানি মধ্যযুগ পড়তে গিয়ে শ্রী চৈতন্যদেব পড়বো। চৈতন্যদেবের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে একটা লাইনও না লিখে বা একটা পংক্তিও না লিখে যার নামে একটা যুগের সৃষ্টি হয়েছেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। ঠিক আছে। তো শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক বিভাজন, অর্থাৎ আপনার মধ্যযুগে শ্রী চৈতন্যদেব ছিলেন। তো শ্রী চৈতন্যদেব যেহেতু বাংলা সাহিত্যে অনেক বড় একটা ভূমিকা রাখছেন, বড় ভূমিকাটা আসলে কিভাবে রাখছেন, বাংলা সাহিত্যে আমরা যে এখন অটোবায়োগ্রাফি দেখি বা জীবনী সাহিত্য দেখি, এই জীবনী সাহিত্য হচ্ছে আসলে কার হাত ধরে, আহ জীবনী সাহিত্যটা আসলে কার হাত ধরে আসছে? জীবনী সাহিত্যটা আসলে আসছে শ্রী চৈতন্যদেবের হাত ধরে। সন্ধিযুগ ছিল, গত ক্লাসে দেখাইছি সন্ধিযুগ ছিল, ঠিক আছে, সমস্যা নাই। আপনার এখান থেকে মধ্যযুগে পাঠান আর ইয়াটা জাস্ট আলাদা করে দেখানো হয়েছে। সন্ধিযুগও মধ্যযুগের পার্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের শ্রী চৈতন্যদেব তাহলে কি লিখছে? শ্রী চৈতন্যদেব লিখছেন হচ্ছে জীবনী সাহিত্য। আমরা যে জীবনী সাহিত্য, বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য লেখা শুরু হয় হচ্ছে শ্রী চৈতন্যদেবের ব্যাপার দিয়ে আর কি। হ্যাঁ, শ্রী চৈতন্যদেবকে দিয়ে আসলে এটা শুরু হয়। তো ওই হিসেবে চৈতন্যদেবের যে সময়কাল সেটাকেও ভাগ করা হয়েছে মধ্যযুগে। সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, 1201 থেকে 1500। চৈতন্য যুগ 1501 থেকে 1501 থেকে 1600। আর চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1800। ঠিক আছে, এটা হচ্ছে চৈতন্য যুগ। একটা কথা মনে রাখবেন, চৈতন্য পরবর্তী যুগকে বাংলা সাহিত্যে মধ্যযুগের সুবর্ণ যুগ বলা হয়। ঠিক আছে, মধ্যযুগের সুবর্ণ যুগ বলা হয় চৈতন্য পরবর্তী যুগকে। চৈতন্য পরবর্তী যুগকে মধ্যযুগ 1201 থেকে 1800। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রাচীন যুগে মানে সাহিত্য কি নির্ভর ছিল? প্রাচীন যুগের সাহিত্য কি নির্ভর ছিল? প্রাচীন যুগের সাহিত্য কি নির্ভর ছিল? ব্যক্তি। আর ধর্মযুগে ব্যক্তি হয়ে গেল গণ্য, ধর্মযুগটা হয়ে গেল আপনার এই মধ্যযুগটা হয়ে গেল আপনার ধর্ম নির্ভর। ঠিক আছে, মধ্যযুগটা কি নির্ভর হয়ে গেল? ধর্ম নির্ভর। মধ্যযুগের যে সাহিত্য, সেই সাহিত্যটা হয়ে গেল হচ্ছে ধর্মকেন্দ্রিক, অর্থাৎ ধর্মের প্রাধান্য আসলো, অর্থাৎ ধর্মীয় আবেশে মধ্যযুগে সাহিত্য রচনা হতো। মধ্যযুগ কবে থেকে? 1201 থেকে শুরু হলো। এখন এই যে মধ্যযুগের শুরুটা আসলে খুব একটা সুখকর ছিল না। মধ্যযুগের শুরুটা আসলে দেখেন আপনারা। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি কত সালে বাংলা জয় করেন বলেন তো? 1204। তো 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন। ঠিক আছে, ওই সময়টা আবার দেখেন তুর্কি শাসন চলে। তুর্কি শাসন। এখন তুর্কি শাসনের সময় অনেকেই মনে করে থাকেন তুর্কি শাসন আমলে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দে 150 বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বলে চিহ্নিত করেন। অনুমান করা হয় তুর্কি বিজয়ের ফলে মুসলিম শাসন আমলের সূচনা শুরুর পটভূমিতে নানা অস্থিরতার কারণে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয়নি। কোন যুগে? অন্ধকার যুগে। ঠিক আছে, এই অন্ধকার যুগের এইটা নিয়ে আবার বিভিন্ন মত পার্থক্য আছে। হ্যাঁ, অন্ধকার যুগের এই বিষয়টা নিয়ে আবার অনেকের মধ্যে কি আছে, মত পার্থক্য দেখা যায়। ওকে, তাহলে এখন মধ্যযুগে আমরা বলতেছি দেখেন 1201 থেকে 1350, একটা লম্বা সময়। তাহলে এই লম্বা সময় কি আসলে তাহলে একদম আহ, অনুর্বর ছিল? এই ভূমিটা মানে সাহিত্যের দিক থেকে কি একেবারে অনুর্বর ছিল? কোনো সাহিত্যই কি তাহলে এই সময়টাতে রচিত হয় নাই? বিষয়টা আসলে ওরকম না। ওই সময়টাতে সাহিত্য রচিত হয়েছে। যে সাহিত্যগুলো রচিত হয়েছে, সেই সাহিত্যগুলোতে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে সাহিত্যিকগণ সাহিত্যকে যে বাছ বিচ মানে যে লেভেলে চিন্তা করে বা যে মেরিট চিন্তা করে সাহিত্যের, ওই মেরিটের কাছাকাছি আসলে বিষয়গুলো যায় না বলে ওই সময়টাকে আসলে অন্ধকার যুগ হিসেবে চিন্তা করা হয়। তাহলে ওই অন্ধকার যুগে আসলে কি কি রচিত হয়েছে? অন্ধকার যুগে কিছু রচনা হয়েছে, সেই রচনাগুলোর মধ্যে আছে প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভদয়ার মতো কিছু আপনার কি আছে, কিছু সাহিত্যকর্ম ওই অন্ধকার যুগে আসলে কি করা যায়, দেখা যায়। এখন
একটা প্রশ্ন যদি আসে, আমি 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টাকে অন্ধকার যুগ বলতেছি। অন্ধকার যুগের মানে অন্ধকার যুগটা শুরু হয় কোন লেখার মাধ্যমে, বা অন্ধকার যুগের প্রথম নিদর্শন কোনটি? অন্ধকার যুগের প্রথম নিদর্শন কোনটি, কেউ কি বলতে পারবেন? অন্ধকার যুগের প্রথম নিদর্শন, অন্ধকার যুগের প্রথম নিদর্শন হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, মনে রাখবেন। অন্ধকার যুগের প্রথম নিদর্শন হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, ঠিক আছে? অন্ধকার যুগের প্রথম নিদর্শন হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। ওকে, ওকে। আহ, প্রাকৃত পৈঙ্গল এটা ছাড়া শূন্য পুরাণ, শেখ শুভদয়ার মতো গ্রন্থ আপনার ওই সময় কি হয়েছে, আপনার রচিত হয়েছে, ঠিক আছে? আমরা যেটা বললাম অন্ধকার যুগ, অন্ধকার যুগের নিদর্শনের মধ্যে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা কি বলতেছি, অন্ধকার যুগের নিদর্শনের মধ্যে প্রথমটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, ঠিক আছে? ওকে, এই প্রাকৃত পৈঙ্গল কে রচনা করেন? কেউ কি বলতে পারবেন এই প্রাকৃত পৈঙ্গল কে রচনা করেন? এই প্রাকৃত পৈঙ্গল রচনা করেন শ্রীহর্ষ, মনে রাখবেন। ভেরি গুড, ভেরি গুড, একজন আনসার করেছেন। এই প্রাকৃত পৈঙ্গল রচনা করেন হচ্ছে শ্রীহর্ষ। কেমন? এরপর অন্ধকার যুগের আরো কিছু নিদর্শন আছে, ওই নিদর্শনগুলো কি কি? অন্ধকার যুগের আরো কিছু নিদর্শন আছে, ওই নিদর্শনগুলোর মধ্যে আছে শূন্য পুরাণ, শূন্য পুরাণ, শেখ শুভদয়া। শূন্য পুরাণ কে লেখে বলেন তো দেখি? শূন্য পুরাণ লেখেন রামায় পণ্ডিত। ভেরি গুড। শূন্য পুরাণের টোটাল অধ্যায় কয়টা ছিল? শূন্য পুরাণের টোটাল অধ্যায় ছিল হচ্ছে, শূন্য পুরাণের টোটাল অধ্যায় হচ্ছে 51টা। শূন্য পুরাণ লেখেন রামায় পণ্ডিত, ঠিক আছে? শূন্য পুরাণের টোটাল ইয়ে হচ্ছে 51টা, শূন্য পুরাণ লেখেন হচ্ছে রামায় পণ্ডিত। আর শেখ শুভদয়া, শেখ শুভদয়া কে লিখছিল? শেখ শুভদয়া লিখছিল হচ্ছে, শেখ শুভদয়া লিখছিল হচ্ছে হলায়ত মিশ্র, তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি কাকে পরাজিত করেন বলেন তো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি কাকে পরাজিত করেন? বাংলা বিজয়ের সময় তিনি কাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে পরাজিত করেন, লক্ষণ সেনকে পরাজিত করছিলেন। এই যে লক্ষণ সেনকে পরাজিত করছিলেন, সেই লক্ষণ সেনের সভাকবি ছিলেন, সেই লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ত মিশ্র, যিনি শেখ শুভদয়া রচনা করেন, যিনি শেখ শুভদয়া রচনা করেন। তাহলে অন্ধকার যুগের ব্যাপারে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন, অন্ধকার যুগ থেকে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, অন্ধকার যুগের প্রথম নিদর্শন কোনটা? অন্ধকার যুগের প্রথম নিদর্শন কোনটা? প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল কে রচনা করেন? প্রাকৃত পৈঙ্গল কে রচনা করেন? শ্রীহর্ষ। শূন্য পুরাণ কে রচনা করেন? শূন্য পুরাণ কে রচনা করেন? শূন্য পুরাণ রচনা করেন রামায় পণ্ডিত। ভেরি গুড, শূন্য পুরাণ রচনা করেন রামায় পণ্ডিত। এখানে আপনার হচ্ছে অধ্যায় কয়টা ছিল? শূন্য পুরাণে অধ্যায় কয়টা ছিল? শূন্য পুরাণে অধ্যায় কয়টা ছিল? 51টা। ভেরি গুড, ভেরি গুড। শূন্য পুরাণে অধ্যায় ছিল 51টা। শেখ শুভদয়া কে রচনা করেন? শেখ শুভদয়া কে রচনা করেন? হলায়ত মিশ্র। হলায়ত মিশ্র কার সভাকবি ছিলেন? হলায়ত মিশ্র কার সভাকবি ছিলেন? আচ্ছা, এইবার একটা কথা মনে রাখবেন, হলায়ত মিশ্র লক্ষণ সেনের সভাকবি ছিলেন, এটা ঠিক আছে। এই যে হলায়ত মিশ্র যে লিখছে শেখ শুভদয়া, এই শেখ শুভদয়াতে প্রচুর ভুল সংস্কৃত ছিল বলে, প্রচুর ভুল সংস্কৃত ছিল বলে এইটাকে, এই যে শেখ শুভদয়া এই গ্রন্থটাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কুত্তা সংস্কৃতি বলেছিলেন, ডগ সংস্কৃতি বলেছিলেন। কি সংস্কৃত বলেছিলেন? ডগ সংস্কৃত, মানে কুত্তা সংস্কৃত, ঠিক আছে? কি সংস্কৃত বলেছেন? কুত্তা সংস্কৃত বলেছেন, কুত্তা সংস্কৃত, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমরা 1300 এটা গেলাম। অন্ধকার যুগ নিয়ে বিতর্ক আছে, সেটা তো আমরা দেখছি। অন্ধকার যুগ, অন্ধকার যুগের নিদর্শনের মধ্যে দেখেন, অন্ধকার যুগের নিদর্শনের মধ্যে আছে, এগুলো আছে আপনার শূন্য পুরাণ, শেখ শুভদয়া, খনার বচন, আরজা, প্রেম সঙ্গীত, প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গলের ব্যাপারে তো আমরা শুনছি, হ্যাঁ, প্রাকৃত পৈঙ্গলের ব্যাপারে তো আমরা শুনলামই। আচ্ছা, ওকে। শূন্য পুরাণ, তো শূন্য পুরাণের ব্যাপারে দেখেন, শূন্য পুরাণ হচ্ছে ধর্ম, দেখেন রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ, এখানে শূন্য পুরাণের ব্যাপারে ডিটেল লেখা আছে, দেখেন রামায় পণ্ডিত। শূন্য পুরাণের কে রচনা করছে? রামায় পণ্ডিত। এটা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামায় পণ্ডিত রচিত ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। এটা হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে, গদ্য পদ্য মিশ্রণের যে কাব্যটা হয় সেই কাব্যটাকে চম্পু কাব্য বলা হয়। আর এখানে হচ্ছে 51টা অধ্যায় আছে। কি আছে? 51টা অধ্যায় আছে। নিরঞ্জনের রুষ্মা হচ্ছে এই শূন্য পুরাণের একটা বিখ্যাত কবিতা, এটা মনে রাখবেন। শেখ শুভদয়া আমরা বললাম যে গ্রন্থটি হচ্ছে রাজা লক্ষণ সেন এবং লক্ষণ সেনের এই রচয়িতা। এখানে হচ্ছে 25টা অধ্যায় আছে, শেখ শুভদয়াতে অধ্যায় আছে 25টা, 25টা অধ্যায় আছে, ঠিক আছে? ওকে, এবার আসেন মধ্যযুগের। আমরা মধ্যযুগের অন্ধকার যুগ শেষ করলাম 1350-এ গিয়ে, 1350-এ গিয়ে মধ্যযুগের আমি কি করলাম, অন্ধকার যুগ শেষ হলো। তো আমার বাংলা সাহিত্যের মধ্যে মধ্যযুগ কিন্তু খুবই খুবই প্রমিনেন্ট একটা জায়গা দখল করে আছে। তা আপনার প্রশ্ন হতে পারে, স্যার যে যুগে অন্ধকার যুগ আছে সেখানে আসলে প্রমিনেন্ট হওয়ার সুযোগটা কোথায়? দেখেন, 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টাই কেবল হচ্ছে কি ছিল, অন্ধকার যুগ ছিল। কিন্তু এর পরে বাংলা সাহিত্য যা পেয়েছে তাও কিন্তু এক কথায় অনন্য, অসাধারণ। সেটা কিভাবে? সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখেন, এই মধ্যযুগে আমরা জীবনী সাহিত্যর মতো সাহিত্য পাইছি। এই মধ্যযুগেই
অনুবাদ সাহিত্যের, বাংলা সাহিত্যে যে অনুবাদ সাহিত্য আছে, সে অনুবাদ সাহিত্য, সে অনুবাদ সাহিত্য, হ্যাঁ, আমরা মধ্যযুগে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। সো এগুলো মিলে সবকিছু সবকিছু হচ্ছে কি আপনার মধ্যযুগ কেন্দ্রিক ছিল, কেমন। আচ্ছা, রাগ হচ্ছে এক সঙ্গীতের একটা প্রকার আর কি। আসেন তাহলে মধ্যযুগে আসলে আমরা কি 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 পাইলাম দেখেন। মধ্যযুগে, অন্ধকার যুগ পরবর্তী মধ্যযুগে সাহিত্যকর্ম প্রধানত চারটি ধারায় বিকশিত হয়েছে, চারটা ধারায়, ঠিক আছে। চারটা ধারায় বিকশিত হয়েছে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে মঙ্গল কাব্য, এর মধ্যে আছে বৈষ্ণব সাহিত্য, এর মধ্যে আছে অনুবাদ সাহিত্য, এর মধ্যে আছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এখন মধ্যযুগে তো পড়া অনেক, মানে প্রাচীন যুগের থেকে অনেক বেশি। এখন মধ্যযুগে আসলে তাইলে আমার পরীক্ষার জন্য কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ? মধ্যযুগে পরীক্ষার জন্য আপনি এই দুইটা টার্ম খুব ভালো করে পড়বেন। এক হচ্ছে অনুবাদ সাহিত্য, আর হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে প্রশ্ন আসবে। মধ্যযুগ থেকে যদি প্রশ্ন হয়, প্রশ্নটা রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে আসবে। আমি কি বলছি বুঝাতে পারছি? এখন দেখেন মধ্যযুগ থেকে আসলে আমরা গুরুত্ব দিই কি কি পড়বো। মধ্যযুগ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, রোমান্টিক প্রণয়োপাখ্যান। আরাকান রাজসভার বাংলা সাহিত্য এটা। তারপর হচ্ছে অনুবাদ সাহিত্য। এরপর আমরা পড়বো জীবনী সাহিত্য। আর মঙ্গল কাব্যগুলো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ থাকে। আমরা আজকে আজকে কি পড়বো তাইলে? আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শেষ করব। আজকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শেষ করব এবং মঙ্গল কাব্যগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে পড়া কি বেশি, এখন পর্যন্ত কি পড়া বেশি মনে হয়েছে? এখন পর্যন্ত কি পড়া বেশি মনে হয়েছে? এখন পর্যন্ত যা বললাম আশা করছি বেশি মনে হয় নাই। আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াইতে চাচ্ছি, ঠিক আছে। সে ওয়েটা কি? আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর ব্যাপারে, আপনারা এটা আগে পড়ে আসছেন, সেই হিসেবে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর ব্যাপারে কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব। এরপর আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পড়াবো যাতে এটা রিভিশন হয়ে যায়, ঠিক আছে। দেখেন, প্রথম বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই একটা চরিত্র আছে। এই বড়াই চরিত্রটা কে বলেন? উত্তর করবেন। আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা উত্তর করেন। এইভাবে করে এইটা শেষ হবে। আমি যখন বলবো তখন এটা শেষ হবে। সে বড়াই ছিল কি? মেসেঞ্জার ছিল। মেসেঞ্জার, মেসেঞ্জার মানে কি? আগের দিনে আপনার যখন মোবাইল টোবাইল ছিল না, তখন স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রেম করতো কিভাবে? স্কুল কলেজের ছেলেমেয়েরা তখন প্রেম করতো হচ্ছে, ছেলেটা অপেক্ষা করতো মেয়ের ছোট বোন বা ছোট ভাই কে আছে দেখার জন্য। প্রথমে হচ্ছে তাকে বাজার থেকে চকলেট, আচার টাচার এসব কিনে দিত। কিনে দেওয়ার পর আস্তে করে তার লেখা যে চিরকুট আছে, সেই চিরকুটটা দিয়ে দিত, বলছে এটা তোমার দিদিকে দিও বা তোমার আপুকে দিও, কেমন। এই যে যারা যারা এই কাজ করছেন, তারাও হচ্ছেন বড়াই। মানে তারা হচ্ছেন আহ মানে এই কাহিনী ঘটানোর পিছনে কি করছেন, মানে দায়ী আর কি, কেমন। তো আপনারা হচ্ছেন এই এই বড়াই চরিত্রটা ছিল এটা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো বড়াই চরিত্রটা হচ্ছে কি, রাধা এবং কৃষ্ণের কি ছিল, প্রেমের দ্যুতি ছিল, ঠিক আছে, ওকে। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পাইলাম। স্যার আমি তো নতুন আসছি, আমি তো এগুলো কিছু জানি না। আপনি এগুলো সবকিছুই ইউনিভার্সিটি লাইফে পড়ছেন, ভর্তি পরীক্ষার সময়। যাই হোক, আপনি না পড়লেও কোনো সমস্যা নেই। আপনি যা বলতেছি কেবল তা মন দিয়ে শুনেন, এরপর আমি পড়াবো। আপনি যা বলতেছি খালি মন দিয়ে শুনেন। এখন আপনার মানে আমি নতুন, আমি পুরাতন, এগুলো বলার দরকার নেই। আমার কথা শুধু শুনে যাবেন, আর কোনো কিছু দরকার হবে না আশা করতেছি। আমার পরের প্রশ্ন, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে, মানে কাব্যটা লিখছে কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা লিখেছে কে? বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাসের অপর নাম হচ্ছে অনন্ত বরু। বরুচণ্ডী দাস হচ্ছে লিখেছে। দেখেন এগুলো লেখা হয়েছে তো অনেক আগে, কেমন। এখন এটা, এই যে বরুচণ্ডী দাস লিখছে, এইটা পাইছে কে? এটা মধ্যযুগ মানে তো বুঝতেছেন আপনি। আপনার হচ্ছে পাইছে হচ্ছে এটা 1909 সালে, কিন্তু এটা তো লেখা হয়েছে আপনার 1200 থেকে 1200 পর পর, 1200 1300 ওই সময়টার পর, 1400 দিকে, হ্যাঁ। তো আপনি আমাকে একটু বলেন এটা পাইছিল কে? বসন্ত রঞ্জন, ঠিক আছে। কোথায় পাইছিল? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘরে টিনের চালের নিচ থেকে এই কোনটা পাওয়া যায়, এই গ্রন্থটা পাওয়া যায়। কোন কাব্যটা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, কেমন। আপনার যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন, উত্তর কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? মধ্যযুগের নিদর্শন। কোন যুগের নিদর্শন? মধ্যযুগের নিদর্শন। এবার আসেন, মধ্যযুগের আদি নিদর্শন হিসেবে চিন্তা করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে, কেমন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য টোটাল কয় খণ্ডে বিভক্ত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য টোটাল কয় খণ্ডে বিভক্ত? 13 খণ্ডে বিভক্ত। কয় খণ্ড? 13 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বিভক্ত? 13 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বিভক্ত? 13 খণ্ড। মানে বইটাতে 13টা চ্যাপ্টার আছে, খণ্ড মানে 13টা চ্যাপ্টার আছে। মনে রাখবেন একটা কথা, এই 13টা খণ্ডের প্রত্যেকটা খণ্ডের নামের শেষে খণ্ড থাকলেও 13 নম্বর খণ্ড ছিল রাধা বিরহ, যেটাতে খণ্ড কথাটা উল্লেখ ছিল না, ঠিক আছে।
ওকে, ওকে। তাহলে বলেন মধ্যযুগের প্রথম কাব্য কোনটা যদি বলা হয় তাহলে কি হবে? মধ্যযুগের প্রথম কাব্য কোনটা বলা হয় সেটা কোনটা হবে? শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ কি, অন্ধকার যুগে যেগুলো ছিল ওগুলাকে আসলে প্রকৃতপক্ষে আদর্শ কাব্য হিসেবে কি করা হতো না, বিবেচনা করা হতো না। তাহলে কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, তাহলে চলেন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটু পড়ে দেখি। মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কত সালে পাওয়া যায়? 1909। আচ্ছা, বাংলা কত সালে হবে তাইলে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা কত সালে পাওয়া যায়? 1316। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চর্যাপদের সাথে একই বছরই একই জায়গা থেকেই আপনার কি হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। কত সালে? 1916 সালে। দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটা একটু পরিচিত হয়নি। পুঁথির প্রথম দিকে দুটি পাতা, শেষের পাতাটা ছিল না। এগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, জাস্ট একটু জানার জন্য জেনে নেবেন আর কি। ঠিক আছে, সো প্রথম দিকে পাতা না থাকায় এটা আসলে প্রকৃত নাম কি সেটা আসলে জানা যায় না। বসন্ত রঞ্জন রায় পুঁথির বিষয়বস্তু কৃষ্ণলীলা বিষয়ক বলে একে শ্রীকৃষ্ণ কীর্তন নাম প্রদান করেন। পুঁথিতে প্রাপ্ত একটা চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে রাধা এবং কৃষ্ণের হচ্ছে কি প্রেম। ঠিক আছে, এখানে আমরা প্রেম বলতে আমরা যে প্রেম চিন্তা করি ওই প্রেম হবে না। এখানে আসলে যে প্রেমটা হবে সেটা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার যে প্রেম, সেই প্রেমটা। জীবাত্মা বলতে কে? জীবাত্মা বলতে হচ্ছে রাধা, মানে সে জীব, আমাদের মতো মানুষ। কিন্তু কৃষ্ণ কি ছিলেন না? আমাদের মতো মানুষ ছিলেন না। ঠিক আছে, কৃষ্ণকে বলা হচ্ছে পরমাত্মা। বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু, এদের নাম আসলে এখানে পাওয়া যায়। বড়ু চণ্ডীদাস, দেখেন বড়ু চণ্ডীদাস আদি মধ্যযুগের প্রথম কবি। তিনি ছাতনা, বাঁকুড়া মতান্তরে বীরভূমের নানুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম অনন্ত বড়ু হচ্ছে তার কৌলিন্য উপাধি। চণ্ডীদাস গুরুদত্ত নাম। ঠিক আছে, ওই যে যেটা বললাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13 খণ্ডে বিভক্ত, 13 খণ্ড। ঠিক আছে, এবার আসেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দেখেন কাব্যের প্রধান তিনটা চরিত্র হচ্ছে রাধা, কৃষ্ণ, বড়াই। প্রধান চরিত্র হচ্ছে রাধা। রাধার বাবার নাম হচ্ছে সাগর, মার নাম হচ্ছে পদ্মা। রাধার স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ বা অভিমন্যু ঘোষ। আর এটার নায়ক ছিল কৃষ্ণ, যার পিতার নাম ছিল বসুদেব এবং মাতার নাম ছিল হচ্ছে কি দেবকী। এটা মূলত একটা নাটগীতি। গঠনগত দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটা নাটগীতি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে পয়া ত্রিপদী ছন্দে রচিত। আমরা অনেকগুলো ছন্দ আছে, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এটা হচ্ছে পয়া ত্রিপদী ছন্দে রচিত। পয়া ত্রিপদী ছন্দ কি এটা ডিটেল আপনার জানার কোনো দরকার নাই। রাধা কৃষ্ণের প্রেম কোথায় বললাম? ওটা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। এটা আমরা বুঝি, একটু আগে বলেছি কৃষ্ণ বলতে স্রষ্টা ভগবান বা পরমাত্মাকে বোঝানো হয়েছে। এবার আসেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ আছে কয়টা? এখানে একটা জিনিস মানুষ কনফিউশনে পড়ে যায়। দেখেন 13 যেটা শিখছি, 13টা হচ্ছে খণ্ড বা 13টা অধ্যায়। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়ে অনেকগুলো কবিতা থাকে। ওরকম কবিতা মিলে টোটাল কবিতার সংখ্যা হচ্ছে 418, কিন্তু বইটা হচ্ছে 13টা চ্যাপ্টার বা 13টা খণ্ডে বিভক্ত। এখানে শুধু প্রাপ্ত পদ সংখ্যা জানলেই হবে, বাকিগুলো এত ডিটেইলে জানার দরকার নাই। ছন্দ হচ্ছে পয়া ত্রিপদী ছন্দ, এতটুকু জানলেই চলবে। এখানে যারা যারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়তে চান তারা এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টা খণ্ডের ব্যাপারে বলা আছে, পড়ে অনেকেই মজা পাবেন। পড়ে চাইলে আপনারা পড়ে ফেলতে পারেন এটা। ঠিক আছে, এত ডিটেলে ব্যাংকের জন্য আসলে দরকার হয় না। তাহলে আমি কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এবং যুগ বিভাগ থেকে কিছু প্রশ্ন নিতে পারি? আপনারা কিছু প্রশ্নের উত্তর করবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ করেন কে? বড়ু চণ্ডীদাস তো নামকরণ, মানে যেটা পাওয়া গেছে সেখানে তো বড়ু চণ্ডীদাসের ইয়াটা ছিল না। নামকরণ করছে কে? বসন্ত রঞ্জন, যিনি পাইছে সে। লেখা ছিল তো আমার স্লাইডে, লেখা ছিল না বসন্ত রঞ্জন। রাধার মা বাবার নাম কি বলেন তো? রাধার মা বাবার নাম কি? রাধার মা বাবার নাম হচ্ছে সাগর এবং পদ্মা। ঠিক আছে, সাগর এবং কি পদ্মা। আচ্ছা, রাধার স্বামীর নাম কি ছিল বলেন তো? রাধার স্বামীর নাম কি ছিল? আয়ান ঘোষ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? শ্রীকৃষ্ণের মামার নাম কি ছিল বলতে পারবেন কেউ? শ্রীকৃষ্ণের মামার নাম কি ছিল? শ্রীকৃষ্ণের মামার নাম কে ছিল, মানে কি ছিল? কংস। এটা 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 একটু মনে রাখবেন, কংস। কারণ হচ্ছে এই আপনার হচ্ছে আলটিমেটলি শ্রীকৃষ্ণ মরতে বা পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে কংসের অত্যাচার থেকে পৃথিবীকে আসলে কি করা? রক্ষা করা। কেমন ভাই? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যা বলছি এর বাইরে আসলে কোয়েশ্চেন যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, পারবেন না, এতটুকু পারবেন না। এবার আসেন মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য পরে আমরা টাটা বাড়ি যাব। আজকে যারা যারা প্রাইমারিতে টিকছেন তাদের আজকে একটু সুখের দিন। ওই সুখটা আসলে কি করা উচিত, মানে উপভোগ করা উচিত। আচ্ছা, আরেকটা কথা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে একটা শব্দের মিনিং জেনে যাবেন, সেটা হচ্ছে তাম্বুল। তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল মানে কি বলেন? পান।
দেবকী হচ্ছে শ্রীকৃষ্ণের মায়ের নাম, শ্রীকৃষ্ণের মায়ের নাম দেবকী। স্লাইডে কোথায়? এইটা, এই বইটা, এটা হচ্ছে আপনার এখানে, এটা কোন বই স্পেসিফিক ভাবে আমি জানি না, কারণ অনেকগুলো বইতে এভাবে করে সংক্ষেপে দেওয়া আছে, ঠিক আছে। অনেক আগে নেওয়া হয়েছিল তো আমি ঠিক শিওর না। আচ্ছা যাই হোক, এবার আসেন মঙ্গল কাব্য। মঙ্গল শব্দের আবেদন, এটা অনেকগুলো বইতেই পাবেন আপনি, সৌমিত্র শেখর স্যারের বইতেও এভাবে ডিটেল লেখা আছে, প্রত্যেকটা বইতেই আছে এরকম। মঙ্গল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কল্যাণ। যে কাব্য পাঠ করলে, অথবা রানা স্যারের আপনার যে সাহিত্য কথা বইটা আছে ওখানেও পাবেন, রানা স্যারের সাহিত্য কথা বইটা আছে ওখানেও পাবেন। মঙ্গল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কল্যাণ। যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় বা সকল প্রকার অকল্যাণ দূর হয়, সে কাব্যই হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটা এক ধরনের কাহিনী কাব্য, মানে এখানে বিভিন্ন কাহিনী আসলে কি করা থাকে, আপনার বর্ণনা করা থাকে। এখানে দেখেন মঙ্গল কাব্যের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মঙ্গল কাব্যে যারা আপনার হচ্ছে চরিত্র আছে, যারা চরিত্র আছে তারা হচ্ছে কি ওই, তারা আসলে স্বর্গে থাকতো, স্বর্গে থেকে কোনো না কোনো কারণে তাদের প্রতি অভিশাপ প্রদত্ত হয়, এবং অভিশাপ থেকেই তারা কোথায় চলে আসে, পৃথিবীতে চলে আসে। ওটা বিরহ খণ্ড হবে না, ওটা রাধা বিরহ হবে। সাদমান সাকিব, কেমন? ওটা রাধা বিরহ হবে, একটু কারেকশন করে নিয়েন। তাহলে দেখেন মঙ্গল কাব্য এক ধরনের কাহিনী কাব্য। নায়ক নায়িকা সবাই সাপগ্রস্ত। এখানে সাপ বলতে কি বোঝাচ্ছে? সাপ বলতে কি বোঝায় বলেন তো? অভিশাপ। সাপ বলতে কি বোঝাচ্ছে? অভিশাপ। এবং সাপ আনতে স্বর্গে ফিরে যান, অর্থাৎ অভিশাপ যখন শেষ হবে তারা স্বর্গে ফিরে যাবে। মর্তে পূজা প্রচারের সময় দেবদেবীরা মানুষের মতো আচরণ করে। মর্তে মানে কি? মর্ত শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। মর্ত শব্দের অর্থ হচ্ছে কি? পৃথিবী। মঙ্গল কাব্যে সাধারণত 5টা খণ্ড থাকে। মঙ্গল কাব্যে 5টা খণ্ড থাকে। মঙ্গল কাব্যে ধর্ম বিষয়ক মঙ্গল কাব্য হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। মূল উপজীব্য হলো দেবদেবীর গুণাগুণ। এই কাব্যধারায় নারী দেবতাদের প্রাধান্য পরিলক্ষিত হয়। মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পৌরাণিক আর একটা হচ্ছে লৌকিক। একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য আর একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য আর একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, ঠিক আছে। ডক্টর দীনেশচন্দ্র সেন মঙ্গল কাব্যের 62 জন কবির সন্ধান পাওয়া যায়। ডক্টর দীনেশচন্দ্র সেনের মধ্যে মঙ্গল কাব্যের টোটাল 62 জনের মতো কবির সন্ধান পাওয়া যায়। এবার আসেন মঙ্গল কাব্যের প্রধান শাখা। মঙ্গল কাব্যের প্রধান শাখা যদি বলা হয়, প্রধান শাখা হচ্ছে 3টা। মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টা? 3টা। আমার মুখে মুখে বলেন, মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টা? প্রধান শাখা হচ্ছে 3টা। মনসা, চণ্ডী, অন্নদা। মনসা, চণ্ডী, অন্নদা। মনসা, চণ্ডী, অন্নদা। মনসা, চণ্ডী, অন্নদা। আর মঙ্গল কাব্যের অপ্রধান শাখার মধ্যে আছে ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, শিবায়ন, শীতলা মঙ্গল, এই ধরনের। দুইটা মঙ্গল আসলে মঙ্গল কাব্য না। ওই দুইটা মঙ্গল মনে রাখবেন, চৈতন্য মঙ্গল, গোবিন্দ মঙ্গল, এগুলো প্রকৃতপক্ষে মঙ্গল কাব্য নয়। চৈতন্য মঙ্গল এবং গোবিন্দ মঙ্গল এগুলো মঙ্গল কাব্য নয়। আচ্ছা, মঙ্গল কাব্যে কয়টা অংশ, মঙ্গল কাব্যে কয়টা অংশ থাকে বলেন তো? একটা সার্থক মঙ্গল কাব্যে কয়টা অংশ থাকে? একটা সার্থক মঙ্গল কাব্যে কয়টা অংশ থাকে? একটা সার্থক মঙ্গল কাব্যে সাধারণত আপনার কয়টা পার্ট থাকে? 5টা খণ্ড থাকে, 5টা। এর মধ্যে থাকে হচ্ছে বন্দনা, এর মধ্যে থাকে হচ্ছে আত্মপরিচয়, এর মধ্যে থাকে হচ্ছে দেবখণ্ড বা স্বর্গখণ্ড, নরখণ্ড, আর একটা হচ্ছে শ্রুতিফল। এবার আসেন মঙ্গল কাব্যের 5টা অংশ এখানে দেওয়া আছে, দেখবেন। আমরা মঙ্গল কাব্যগুলোতে যাচ্ছি। মঙ্গল কাব্যের মধ্যে, আচ্ছা মঙ্গল কাব্য কি জিনিস আমরা তো পড়েছি। মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে প্রাচীনতম মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন খুব মন দিয়ে। এই যে যতগুলো মঙ্গল কাব্য আছে, এখানে গুরুত্বপূর্ণ অংশ কি, পড়ার গুরুত্বপূর্ণ অংশ কি? এই মঙ্গল কাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই মঙ্গল কাব্যের আদি কবিকে এবং শ্রেষ্ঠ কবিকে, এবং কয়েকটা বইয়ের নাম মনে রাখা। তাহলে দেখেন, মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীনতম পার্টের নাম হচ্ছে মনসামঙ্গল। মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীনতম পার্ট কি? মনসামঙ্গল। আমি যা পড়াচ্ছি ক্লাস শেষে মৌখিক পরীক্ষা নিব, সবাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? ক্লাস শেষে সবাই, ক্লাস শেষে থ্যাংক ইউ স্লাইড দেখে কেউ চলে যাবেন না। একটা ভাইবা হবে আজকে আপনাদের। আপনারা তো সামনে প্রাইমারি তো পরীক্ষা দিবেন, তাই না? ভাইবা দিবেন, একটা ভাইবা হবে, ঠিক আছে? মৌখিকভাবে আমি যাকে জিজ্ঞেস করবো সে মৌখিকভাবে উত্তর দিবেন, কেমন? রেডি তো? না পারলে আমি হেল্প করব, বাকিরা হেল্প করবে, সমস্যা নাই। রেডি কিনা বলেন? ভাইবা প্রস্তুতি এখান থেকে শুরু হোক, ঠিক আছে? ওকে। মনসামঙ্গল হচ্ছে মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীনতম কাব্য হচ্ছে মঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্য হচ্ছে কি দেখেন, সাপের দেবী মনসার স্তব, তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল কাব্য। সমাজের নিচু শ্রেণীতে মনসা পূজার প্রচলন ঘটে। মনসা দেবী পূজা প্রচার ও দেবী মনসার গুণকীর্তন হচ্ছে এর মূল উপজীব্য বিষয়। মনসামঙ্গলের ব্যাপারে একটু হালকা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মনসামঙ্গল দেবী মনসা চাচ্ছিলেন মর্তে বা পৃথিবীতে উনার পূজা প্রচারিত হোক, কেমন? এখন উনার পূজা প্রচারের, আমি একদম প্রিসাইসলি বলতেছি, উনার পূজা প্রচারের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ান হচ্ছে চাঁদ সদাগর। কারণ চাঁদ সদাগর হচ্ছে শিব উপাসক ছিলেন, তিনি মনসা পূজা করবেন না এটা। এবং কিন্তু চাঁদ সদাগর ছিলেন অনেক বড় প্রভাবশালী আর কি, হ্যাঁ, বা অনেক বড় পণ্ডিত, যিনি আসলে পূজা না করলে ওই মনসার পূজা আসলে পৃথিবীতে ওভাবে করে কি পাবে না, প্রচার পাবে না, কেমন? তো এখন এই যে চাঁদ সদাগর
আপনার কি করলো, চাঁদ সদাগর হচ্ছে আপনার হচ্ছে যে এই মনসার পূজা করবে না, সে ডিসিশন দিল যে সে পূজা করবেই না। এখন মনসাও হচ্ছে কি, সেও তো আসলে আপনার ছেড়ে কথা বলবে না। তো চাঁদ সদাগরের সে নানাভাবে নানা ক্ষতি করতে থাকলো, ঠিক আছে। এবং এক পর্যায়ে মনসা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেল, ঠিক আছে। এবং এই ক্ষিপ্ত হওয়ার ফলে মনসার রাগে ক্রোধে চাঁদ সদাগরের 6টা ছেলেকে বিভিন্নভাবে কি করছে, মেরে ফেলছে। ব্যবসা বাণিজ্যে তার যে বাণিজ্য জাহাজ টাহাজ ছিল সেই জাহাজগুলোকে কি করছে, ডুবাই দিছে। ইন দি মেন টাইম চাঁদ সদাগরের আরেকটা ছেলে সন্তান হয় যার নাম ছিল হচ্ছে লক্ষিন্দর। এই লক্ষিন্দর যখন প্রাপ্তবয়স্ক হন তখন চাঁদ সদাগর চিন্তা করলেন বেহুলার সাথে, সাহেবেন কন্যা বেহুলার সাথে আপনার কি করবে, লক্ষিন্দরের বিয়ে দিবে। এখন মনসা তো এটা কিছুতেই মানবে না। মনসা কি করছে, লক্ষিন্দরের বাসরঘর বলি আমরা এই কারণে, লক্ষিন্দরের যে ইয়ে ছিল আপনার বাসর যেদিন ছিল সেই বাসর ঘরে সে কি করছে, সাপ প্রবেশ করাইছিল এবং সাপের দংশনে কে হয়, লক্ষিন্দরের মৃত্যু হয়। পরবর্তীতে লক্ষিন্দরকে নিয়ে আপনার হচ্ছে কি বেহুলা স্বর্গে গমন করেন। এখানে স্বর্গে গমনের ক্ষেত্রে বেহুলাকে হেল্প করেন হচ্ছে নেতাই ধোপানি। স্বর্গের দেবতাদের কাপড় চোপড় পরিষ্কার করতো যে ধোপানি, সেই ধোপানির নাম ছিল নেতাই ধোপানি। সেই ধোপানি হচ্ছে কি করছে, বেহুলাকে কোথায় নিয়ে গেছে, দেবতাদের কাছে নিয়ে গিয়েছিল। তো পরবর্তীতে দেবতারা বেহুলার উপর তুষ্ট হয়ে লক্ষিন্দরের কি করে, আহ, আপনার হচ্ছে প্রাণ ফিরিয়ে দেয়। এবং একই সাথে আপনার হচ্ছে কি করে, আহ, আপনার হচ্ছে এই যে চাঁদ সদাগর রাজি হয়। চাঁদ সদাগর বাম হাতে পুজো করেছিল কার, মনসার। তারপরও মনসা অতি তুষ্ট হয়, চাঁদ সদাগরের সবকিছু ফিরিয়ে দেয়। এটা হচ্ছে মোটামুটি আপনার আহ, মনসামঙ্গল কাব্যের একদম প্রিসাইসলি একেবারেই ছোট করে বলে, এখানে অনেকগুলো কাহিনী আছে আমি স্কিপ করে গেছি। মানে প্রিসাইজ ঘটনা হচ্ছে এটা আর কি। অর্থাৎ মনসা পূজার প্রচলন পদ্ধতিটা হয়েছিল এই যেভাবে, এটাই হচ্ছে মনসামঙ্গলে আপনার বিধৃত আছে। মনসা হচ্ছে সাবের দেবী, শিবের মানস কন্যা বলা হয় মনসাকে। মনসার অপর নাম হচ্ছে কেতকা পদ্মাবতী। আপনি জাতিস্বরে একটা গান আছে আপনারা শুনেছেন না, এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী। ওই যে পদ্মাবতী হচ্ছে মনসার আরেকটা নাম। মনসা মঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মনসা, সনকা, নেতাই ধোপানি। আমি একটু আগে বলেছি না নেতাই ধোপানি চরিত্রটার কথা, এই যে নেতাই ধোপানি দেখেন। তারপর হচ্ছে লক্ষিন্দর, বেহুলা, চাঁদ সদাগর। মধ্যযুগে সবচেয়ে প্রতিবাদী চরিত্র বলা হয় চাম্পাইনগরের বণিক চাঁদ সদাগরকে। মধ্যযুগে সবচেয়ে পতিপ্রাণা মানে জামাইকে খুব ভালোবাসে উজারিনগরের সাহেবেনের কন্যা বেহুলা। আর স্বর্গের ধোপা ছিল নেতাই ধোপানি, ঠিক আছে। স্বর্গের ইয়ে ছিল কে, নেতাই ধোপানি। কেমন, ওকে। মনসামঙ্গল এবার আছে যেটা বলছিলাম, আমার কি করতে হবে, আদি কবিকে শ্রেষ্ঠ কবিকে এটা জানতে হবে। মনে রাখবেন মনসার একটা চোখ কানা ছিল, মনসার একটা চোখ কানা ছিল, সেই কারণে মনসামঙ্গলের আদি কবির নাম হচ্ছে কানাহরি দত্ত। মনসামঙ্গলের আদি কবির নাম কি, কানাহরি দত্ত, ঠিক আছে। মনসার আদি কবিকে, মনসামঙ্গলের আদি কবিকে কানা হরি দত্ত। মনে রাখবেন এভাবে, মনসার কবি ববি, মনসার কবি ববি, মনসার কবি, মনসার কবি, কবি মানে কানা হরিদত্ত, কবি ববি মানে শ্রেষ্ঠ কবিকে, শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। তাহলে কিভাবে মনে রাখবো, মনসার কবি ববি। তাহলে মনসা মঙ্গলের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত যে বইটা লিখেছিল ওই বইয়ের নাম হচ্ছে পদ্মপুরাণ, ঠিক আছে। ওই বইয়ের নাম কি, পদ্মপুরাণ, ওকে। এবার আসেন বাইশা। বাইশা নামে একটা টার্ম আছে, এই টার্মটা কি আমরা একটু দেখে নিই। বাইশা নামে টার্ম আছে দেখেন, বাইশা বা 22 জন কবির কবিতায় সমৃদ্ধ। মনসামঙ্গলের জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংকলন করে যে পদ সংকলন রচনা করা হয়েছিল তা বাংলা সাহিত্যে বাইশা কবির মনসামঙ্গল বা বাইশা নামে পরিচিত। সাউন্ড কই কমলো রে ভাই, সাউন্ড তো ঠিক আছে মনে হয়। এই যে মনসামঙ্গলের কাহিনী সংক্ষেপ এখানেও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও কি করতে পারেন, দেখে নিতে পারেন। কেমন, আমি মোটামুটি বলে দিছি, এখান থেকে দেখে নিতে পারেন। এবার আসেন চণ্ডীমঙ্গলের কাব্য। তাহলে আমরা আমি মঙ্গল কাব্যের আপনার হচ্ছে কি প্রধান ধারা কয়টা পাইছিলাম, মঙ্গল কাব্যের তিনটা, তিনটার মধ্যে মনসা মঙ্গল শেষ করছি। এবার আসেন আমরা চণ্ডীমঙ্গলে যাব। তবে চণ্ডীমঙ্গলে যাওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু প্রশ্নের উত্তর দিবেন, নাকি সব পড়াই উত্তর নিব বলেন। আমি কি তিনটা মঙ্গল কাব্য পড়া একসাথে প্রশ্ন করব, নাকি মনসা মঙ্গল আগে শেষ করব, কোনটা বলেন। মানে আপনাদের হাতে কিছু ছেড়ে দেওয়া মানে হচ্ছে আমার নিজের বিপদ নিজে টাকা, ঠিক আছে। আচ্ছা, আমার মঙ্গল কাব্যের আদি কাব্য কোনটা, মঙ্গল কাব্যের আদি মানে প্রথম কাব্য কোনটা, মনসা। চাঁদ সওদাগরের স্ত্রীর নাম কি,
চাঁদ সওদাগরের বউয়ের নাম কি বলেন? সনকা। চাঁদ সওদাগরের বউয়ের নাম কি? সনকা। মনসার অপর নাম কি? মনসার অপর নাম কি? কেতকা বা পদ্মাবতী। সাপের দেবী নামে পরিচিত কে? মনসা। বেহুলার বাড়ি কোথায় ছিল? বেহুলার বাড়ি কোথায় ছিল? উজানিনগর। কোথায় ছিল? উজানিনগর। মঙ্গল কাব্যে টোটাল কয়জন কবির পরিচয় পাওয়া যায়? টোটাল কয়জন কবি ছিলেন মঙ্গল কাব্যে? ওই ওই 22 জন। মঙ্গল কাব্যে বলেছি, মনসা মঙ্গলে বলি নাই। দেখছো কাণ্ড, দেখছো কাণ্ড। 62 জন। ডক্টর দীনেশ চন্দ্র সেন কি বলেছিলেন? 62 জন কবির পাওয়া যায় বলেছে না, উল্লেখ পাওয়া যায়। এই ফলাইতে ফলাইতে এখনই খাই ফেলছে। মঙ্গল কাব্যের কয়টা খণ্ড থাকে? একটা সার্থক মঙ্গল কাব্যে কয়টা খণ্ড থাকে? মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? চাঁদ সওদাগর কোন দেবতার পূজা করতেন? চাঁদ সওদাগর কোন দেবতার পূজা করতেন? ওকে, এবার আসেন আমরা চণ্ডীমঙ্গলটা একটু করে দেখব। চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গলে তেমন কিছু নাই, অল্প একটু পড়া। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম যে জিনিসটা দেখবো হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে। মনে রাখবেন চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি চণ্ডীর মামু। মনে রাখবেন চণ্ডীর ক্ষেত্রে কি রাখবো? মনে রাখবো চণ্ডীর মামু। কি রাখবো? কি মনে রাখবো? চণ্ডীর মামু। লিখেন সবাই, চণ্ডীর ক্ষেত্রে লিখবো চণ্ডীর মামু। চণ্ডীর মামু। চণ্ডীর মামু। চণ্ডীর মামু। মাতে হচ্ছে মানিক দত্ত, মুতে হচ্ছে মুকুন্দরাম। মানিক দত্ত হচ্ছে আদি কবি, মুকুন্দরাম হচ্ছে শ্রেষ্ঠ কবি। ওকে। দেবী চণ্ডী হচ্ছে শিবের বা মহাদেবের স্ত্রী। চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী নিয়ে চণ্ডীমঙ্গল কাব্য রচিত। ষোড়শ শতকে চণ্ডীমঙ্গল কাব্যে সর্বাধিক প্রসার ঘটে। চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল ষোড়শ থেকে 18 শতক পর্যন্ত বিস্তৃত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম হচ্ছে মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি মুকুন্দরাম জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে। মুকুন্দরামকে কবি কঙ্কন কে উপাধি দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। মুকুন্দকে কবি কঙ্কন উপাধি দিয়েছেন মেদিনীপুর জেলার জমিদার রঘুনাথ। ঠিক আছে, মনে রাখবেন রঘুনাথ। রঘুনাথ। চণ্ডীমঙ্গলের কাব্যের কাহিনী দুই খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। আক্ষেটিক হচ্ছে বেদ বা শিকারী খণ্ড। আক্ষেটিক শব্দ হচ্ছে বেদ বা শিকারী, যেখানে আপনার চরিত্র হচ্ছে কালকেতু, ফুল্লরা, ভারুদত্ত, মুরারিশীল। ঠিক আছে। চণ্ডীমঙ্গলের কাব্যর কাহিনী এখানে হালকা আমি দিয়েছি, আপনারা একটু সময় করে পড়ে নেবেন। এখানে হচ্ছে আপনার কিভাবে আপনার হচ্ছে কালকেতু এবং ফুল্লরা আপনার হচ্ছে স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসেন এবং তারা হচ্ছে শিকারী ছিলেন। হ্যাঁ, তো কালকেতু শিকার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, তো বনের যে পশুরা ছিল তারা বেঁচে থাকার তাগিদে সৃষ্টিকর্তাকে প্রার্থনা করেন। এর পরবর্তীতে সৃষ্টিকর্তা হয়ে তার পথে বাধা হয়ে দাঁড়ায় কালকেতুর পথে। এভাবে করে ঘটনা বলা আছে, বিধৃত আছে, দেখে নিতে পারবেন এখানে। মনে রাখবেন মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে ফুল্লরা। আচ্ছা, মধ্যযুগের প্রতিবাদী চরিত্র নাম কি? যদি পুরুষ চরিত্র হয় সেটাকে পুরুষ চরিত্রকে পুরুষ চরিত্র ফুল্লরা, পুরুষ চরিত্র চাঁদ সওদাগর, আর প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে ফুল্লরা। মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী বা খল চরিত্র হচ্ছে ভারুদত্ত। সবচেয়ে ঠক বা প্রতারক বা ধূর্ত চরিত্র হচ্ছে মুরারিশীল। মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে তিনি 16 শতকের কবি ছিলেন। তার রচিত কাব্যের নাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। তাকে দুঃখ বর্ণনার কবি হিসেবে অভিহিত করা হয়। তার রচনা স্বীকৃতি স্বরূপ জমিদার রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। এখানে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী দেওয়া আছে হালকা করে। আচ্ছা, আমি অন্নদামঙ্গলে যাওয়ার আগে মঙ্গল কাব্যের একটা অপ্রধান শাখা আছে ধর্মমঙ্গল, সেটার ব্যাপারে একটু বলি। ধর্মমঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল কাব্যের অপ্রধান শাখাগুলোর একটা। এই ধর্মমঙ্গলে হচ্ছে দুটা কাহিনী আছে। ধর্মমঙ্গলে দুটা কাহিনী আছে, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম হচ্ছে ময়ূর ভট্ট। ঠিক আছে, হাকন্দ পুরাণ হচ্ছে ময়ূর ভট্ট রচিত কাব্য, হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গলের কবিদের মধ্যে ধর্মমঙ্গলের আদি কবি হচ্ছে রূপরাম চক্রবর্তী। ঠিক আছে, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। আমার নামও কিন্তু চক্রবর্তী আছে। হ্যাঁ, তাহলে এইভাবে করে মনে রাখবেন। আমি তো সবসময় ধর্মের পথে চলি। প্রবাল স্যারের টাইটেলে আছে প্রবাল চক্রবর্তী। প্রবাল স্যার সবসময় ধর্মের পথে চলেন। তাহলে ধর্মের বিষয়ে কাব্যগুলো প্রবাল স্যারের মতো কেউ লিখছে, তাহলে কে লিখছে? ঘনরাম চক্রবর্তী লিখছে। উনি ছিলেন শ্রেষ্ঠ কবি। আর প্রবাল স্যার অনেক রূপ, প্রবাল স্যার হচ্ছে খুব রূপবান একজন লোক। এই জন্য ধর্মমঙ্গলের আদি কবির নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী। কেমন? ঠিক আছে, ওকে। এবার আসেন অন্নদামঙ্গল। অন্নদামঙ্গলের কাহিনী হচ্ছে দেবী অন্নদার। দেবী অন্নদার মহাত্মা প্রচারে। হ্যাঁ, হালকা করে নিজের প্রশংসা করে নিল। আচ্ছা, খেয়াল করেন অন্নদামঙ্গল। অন্নদামঙ্গলে যাচ্ছি। আচ্ছা, অন্নদামঙ্গল বলেন মধ্যযুগে বাংলা সাহিত্যের, মধ্যযুগে বাংলা সাহিত্যের, হ্যাঁ, আচ্ছা সরি, একটু 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 ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট হচ্ছে দেখেন এখানে ধর্মমঙ্গলের আদি কবির ক্ষেত্রে, ধর্মমঙ্গলের আদি কবির ক্ষেত্রে ময়ূর ভট্টর কথা মনে রাখবেন। ঠিক আছে, আদি কবি ময়ূর ভট্ট, রূপরাম না।
রূপরাম না, আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম। শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম, একটু মিস করে গিয়েছি আমি এটা। সেটা হচ্ছে ময়ূর ভট্ট হচ্ছে আদি কবি, ঠিক আছে? ময়ূর ভট্ট হচ্ছে আদি কবি। উনার একটা কাব্য ছিল, কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। উনার একটা কাব্য ছিল, কাব্যর নাম হচ্ছে হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গলের আদি কবি, আদি কবির নাম হচ্ছে ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট উনার একটা কাব্য ছিল, কাব্যটার নাম। আর রূপরাম চক্রবর্তীও ধর্মমঙ্গলের কবি, তবে আদি কবি রূপরাম হবে না, আদি কবি হবে আপনার যেটা বললাম ময়ূর ভট্ট। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী, শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী, ঠিক আছে? আচ্ছা, অন্নদামঙ্গল দেখেন, দেবী অন্নদার মহাত্মা প্রচুর নিয়ে যে কাব্য, সেটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতার হচ্ছে ভারতচন্দ্র রায়গণাকর, মনে রাখবেন। মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর, ঠিক আছে? অন্নদামঙ্গল দেখেন, অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন হচ্ছে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। আচ্ছা, আমরা গোপাল ভাঁড় দেখি না সবাই? গোপাল ভাঁড় দেখি কিনা? গোপাল ভাঁড় দেখি না? গোপাল ভাঁড়ের যে সভাকবিকে চিনি তো সবাই, এই গোপাল ভাঁড়ের সভাকবি হচ্ছে কে? আমাদের এই ভারতচন্দ্র রায়গুণাকর, ঠিক আছে? তাইলে দেখেন, ওই যে এখানে রাজা, রাজার নাম হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র, ঠিক আছে? রাজা হচ্ছে কে? রাজা হচ্ছে কৃষ্ণচন্দ্র, কেমন? অন্নদামঙ্গল কাব্যে তিনটা খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল এবং মানসিংহ অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটানি চরিত্র, ভালো করে মনে রাখবেন। এটা ছাড়া ভবানন্দ, মানসিংহ, এদের নামও মনে রাখবেন। অন্নদামঙ্গলের কিছু প্রবচন আছে: নগর পুরিলে দেবালয় এড়ায় না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করিতে বাঘের দুধ মিলে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, ঠিক আছে? এখানে এক নজরে সব দেওয়া আছে। ঠিক আছে, কোনটার শ্রেষ্ঠ কবি কোনটা, এটা। এই যে ধর্মমঙ্গলের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট, ওকে? আচ্ছা, এবার আসেন, থ্যাংক ইউ সো মাচ। এবার শেষ হইয়াও হইল না শেষ, আমি একটু বলছি, আপনারা মানে করবেন। ধনপতি সওদাগর কোন নগরের বাসিন্দা? বলেন, চ্যাটে উত্তর করি, চ্যাটে উত্তর করি। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? বলেন। ধনপতি সওদাগর কিরে, ধনপতি সওদাগর কোন নগরের বাসিন্দা ছিলেন? কিরে, পারতেছে না কেন? কাহিনী কি? ভাই আমি তো প্রশ্নটা করে তো ভুল, মহা 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 ভুল করে বলছি। বলেন, কোন কোন নগরে ছিলেন? চাঁদ সওদাগর ছিল চম্পকনগরের, ঠিক আছে, চম্পকনগরের। তাহলে ওটা কি হবে? উজানিনগর। আচ্ছা, এবার আমাকে বলবেন, মধ্যযুগের মধ্যযুগের সবচেয়ে মধ্যযুগের প্রথম প্রতিবাদী নারী চরিত্রের নাম কি? বলেন। মধ্যযুগের কোন চরিত্রটা দেবতা বিরোধী হিসেবে পরিচিত? মধ্যযুগের কোন চরিত্রটি দেবতা বিরোধী হিসেবে পরিচিত? বাংলা সাহিত্যে একটা লাইনও না লিখে কার নামে একটা যুগের সৃষ্টি হয়? বলেন তো, একটা লাইনও না রেখে কার নামে একটা যুগের সৃষ্টি হয়? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? ধর্মমঙ্গলের আদি কবির নাম কি? ধর্মমঙ্গলের আদি কবির নাম কি? ধর্মমঙ্গলের আদি কবির নাম কি? ময়ূর ভট্ট। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম কি? ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম কি? তবে ময়ূর ভট্ট অপশনে না রাখলে রূপরাম দাগাবেন ওখানে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটা কে বলেছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটা কে বলেছে? ঈশ্বরী পাটনি বলেছে। কে বলেছে? ঈশ্বরী পাটনি বলেছে। কবি কঙ্কন কার উপাধি? শুনেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা অন্নদামঙ্গল থেকে নেওয়া একটা লাইন, যে প্রার্থনাটা করেছিলেন ঈশ্বরী পাটনি দেবী অন্নদাকে যখন তিনি নদী পার করে দেন, তখন দেবী অন্নদা তার কাছে বর চাইলে তিনি বলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর এমনিতে তো লিখছে হচ্ছে ভারতচন্দ্র, কিন্তু বই ওই বইতে এই প্রার্থনাটা করেছিলেন ঈশ্বরী পাটনি, কেমন? মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন? মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন? জমিদার রঘু, আপনার ছোট ভাই জমিদার রঘুনাথ। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? বাইশা কোন কাব্যের সাথে সংশ্লিষ্ট? বাইশা কোন কাব্যের সাথে সংশ্লিষ্ট? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? চণ্ডীমঙ্গল, চণ্ডীর মামু বলেছিলাম, কানা হরিদত্ত বলেছিলাম, মনসার এক চোখ কানা, বলতেছে কানা হরিদত্ত, কোনো কথা হলো এটা? চণ্ডীর মামু প্রথমে হচ্ছে মাতে মানিক, আদি কবি হচ্ছে মানিক। শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবি কে? মনে রাখবেন, ভারতচন্দ্র রায়গুণাকরের একটা বিখ্যাত উপন্যাস ছিল, একটা উপাখ্যান ছিল, সেই উপাখ্যানটার নাম ছিল মানসিংহ ভবানন্দ উপাখ্যান। মনে রাখবেন, মানসিংহ ভবানন্দ উপাখ্যান মানে একটা রচনা আর কি, এটা ওনার। মধ্যযুগের শ্রেষ্ঠ কবির নাম কি বলেন তো? মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? সর্বশেষ কবির নাম কি? ওনাকে শ্রেষ্ঠ কবিও বলা হয়। ভারতচন্দ্র রায়গুণাকর। ভাই, মঙ্গল কাব্য থেকে যা পড়াইলাম,
বলেন তো পারবেন কিনা? পারবেন? আজকে আচ্ছা, আজকে যে টেস্ট হয়েছে ওইখানে কেমন করেছেন বলেন তো? চর্যাপদ পারছেন? চর্যাপদের যে প্রশ্ন হয়েছে ওই চর্যাপদ কি পারা গেছে? ভুল কোথায় করছেন? কোন প্রশ্ন কি ভুল করছেন? চর্যাপদ যারা দিছেন দুইটা পারেন নাই, যে দুইটা পারেন না ওগুলো কি না পড়ার থেকে আসছে, মানে হচ্ছে যে ক্লাস থেকে বাইরে বাইরে থেকে আসছিল? ভেরি গুড, ঠিক আছে। তাহলে বাইশা কোন কাব্যের সাথে জড়িত? কোন কোন মঙ্গল কাব্যের সাথে বাইশা জড়িত? বাইশা কি বলি মনসা মঙ্গল কাব্যের সাথে জড়িত না? এটা বলেছিলাম। ওকে, ভালো থাকি তাহলে সবাই, টাটা।